বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সভাপতি সিরাজদি খান প্রেস ক্লাব। বিগত কয়েকদিন যাবৎ একটি ফেসবুক পেজ থেকে আমার মানহানি করার অনেক চেষ্টা চলতেছে। এর সাথে এই পেজটা হলো ধলেশ্বরী টিভি নামে এই করতেছে। আমি ভাবছিলাম যে এটার কুকুরের সাথে আমি কুকুর হতে যাব না, আমি এটার কোনো জবাবদিহিতা করব না। কিন্তু দেশ বিদেশে থেকে আমার অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, ভক্তবৃন্দ, শুভাকাঙ্ক্ষী তারা আমাকে বললেন যে এটা যেহেতু আমরা আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, এই ঘটনাগুলো যাতে মিথ্যা, এই জন্য আপনি এটার একটা জবাব দেন। তাই আমি আজকে একটা জবাব দেওয়ার জন্য বসেছি এবং আমি এই ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাকে আমার সামাজিকভাবে ছোট করার জন্য এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। এই যে পেজটা থেকে এগুলি চালানো হইতেছে সেই পেজটা চালায় সাংবাদিক নামধারী কথিত সাংবাদিক মুস্তফা। পান কবিরাজের কাছে লক্ষ লক্ষ টাকা এই মুস্তফা হাতিয়ে নিয়েছে। আরও অনেকের কাছ থেকে ও এইভাবে হাতিয়ে নেয়, কারণ ওর কোনো পেশা নেই। আপনি জিজ্ঞেস করেন, দেখেন ওর কোনো পেশা আছে কিনা। ওর কোনো পেশা নেই। পেশা না থাকলে একটা মানুষ এইভাবে চলে কীভাবে, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। প্রথম ভিডিওতে বলেছে জয়নালের বাড়ি কেরানীগঞ্জে। জয়নাল এমনি কোনো কাজকর্ম করে না, একজন বেকার মানুষ। সে বলেছে আমাকে 12 লক্ষ টাকা দিয়েছে। 12 লক্ষ টাকা জয়নাল আমার তো আবার একবার বলে 12 লক্ষ দিয়েছে, আরেকবার বলে 4 লক্ষ দিয়েছে। একবার এক এক কথা বলে। তো আমাকে 12 লক্ষ টাকা দিবে বা 4 লক্ষ টাকা দিবে, এই 12 লক্ষ টাকা কি একসাথে সে জীবনে চোখে দেশে কিনা, এটা জয়নালকে যারা চিনে তাদের কাছে আমার প্রশ্ন যে 12 লক্ষ টাকা জয়নাল জীবন একসাথে চোখ দেখছে কিনা। এডিক্টেড মানুষ, সারাক্ষণ নেশায় জর্জরিত হয়ে থাকে, এক এক সময় এক এক কথা বলে। তারপরে বলেছে রুকসানা হলো গোয়ালখালীর আবুল মেম্বারের মেয়ে, জয়নালের স্ত্রী। রুকসানার বলে আমি নাকি জাল টাকার ব্যবসা করেছি। এটা একটা সম্পূর্ণ হাস্যকর ঘটনা। আমি জাল টাকার ব্যবসা যদি কোথাও করে থাকি তাহলে আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা খুঁজে। শুধু জাল টাকার ব্যবসা না, জাল টাকার যদি আমি জেনেও থাকি কেউ এই ব্যবসা করে, তার সাথে যদি আমার কোনো সম্পর্কও থেকে থাকে, তাহলে আপনাদের কাছে আমি বিচারের বার ছেড়ে দিলাম। আপনারা এটার বিচার করবেন এবং সরকারের আমার বিরুদ্ধে ব্যবস্থা নেক। আমি যদি জাল টাকার ব্যবসা করে থাকি এবং থেকে আবুল মেম্বারের মেয়ে সবসময়ই আমরা যারা গোয়ালখালীতে ওর বাবার সাথে চলাফেরা করেছি, আবুল মেম্বারের সাথে চলাফেরা করেছি, আমাদের একটাই সবসময় দেয় যে আপনারা টাকা পয়সা করলেন, আমার বাবা কেন টাকা পয়সা করতে পারলো না। এটি তাদের সবচেয়ে বড় দুঃখ। টাকা পয়সা করতে গেলে মদ, জুয়া, নারী এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো নেশা যার আছে সে কোনোদিন টাকা পয়সা করতে পারবে না। আবুল মেম্বারের এই মদ, জুয়া, নারীতে কীরকম আসক্ত ছিল আপনার গোয়ালখালীর যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করে দেখেন তারা কেউ ছিল। আবুল মেম্বার সম্বন্ধে আমি একটু বলি, এই মুহূর্তে বলা ঠিক না, তারপরেও আমি একটু না বললে হচ্ছে না। আবুল মেম্বার তার নিজের শাশুড়ির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। তার শালা মুশারফের বউর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। পরবর্তী এর কারণে সম্পর্কটাও ভেঙে গেছে। এই মেয়েটার ভাতটা মনে ছাড়া বাদ হয়ে গেছে। তারপর তার শালি জিঞ্জিরাতে বিয়ে হয়েছে, সে শালির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। গ্রামের ধর্মমে পাতায়া সে তাদের সাথে সম্পর্ক ছিল। তারপরে এমনকি তার ছোট ভাই বাবুলের স্ত্রীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। তাইলে এবং সে মেম্বারি করেছে 5 বছর। এই 5 বছরে তার কাছে অসহায় মহিলারা যারা বিচারের জন্য আসছে তাদের সাথে তার অবৈধ সম্পর্ক তার করতে হবে। তার মদ, জুয়া তো তার কন্টিনিউ লেগেই আসলো। তাহলে এরা টাকা কিভাবে সঞ্চয় করবে বলেন? যদি এইরকম অসুখ যার থাকে তারা কোনোদিন টাকা সঞ্চয় করতে পারে না। এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম বিচারের ভারটা, আপনারা বিবেচনা করে দেখবেন। তারপরে এখানে বাবুল তার বক্তব্যে বলেছে এশিয়া ব্যাংকের 20 কোটি টাকা নাকি আমি মেরে দিয়েছি। ব্যাংকের 1টি টাকা মারার কোনো ক্ষমতা কারো আছে কোনো কর্মচারীর? কীভাবে সম্ভব? যদি কেউ মেরে যায় তার এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি তো ব্যাংকের ক্যাশ স্যাংশনের কোনো কাজ করি নাই, তাহলে আমি ব্যাংকের টাকা কীভাবে মারবো? ব্যাংকে সে এখনও আছে।
আপনারা যে কেউ ব্যাংকে শেয়ার কর্তৃপক্ষের কাছে যা জিজ্ঞেস করেন আমার চাকরি চলে গেছে নাকি আমি টাকা মেরে দিছি না কি করছি, আপনারা একটু আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা ব্যাংকে সে যা দেখেন আমার সাথে কোনো ব্যাংকের দুর্নীতির কোনো আমার সাথে কোনো যোগসাজশ আছে কিনা। যদি আমার সাথে ব্যাংকের দুর্নীতির যোগসাজশ থেকে থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আমার নামে মামলা করে না কেন, আমাকে পুলিশে দেয় না কেন? হাজার হাজার মানুষ এরকম ব্যাংকের টাকা মারলে তাদের পুলিশে দেয়। এটা কোনো কথা হইলো যে ইজ্জতের জন্য দিবে না? ব্যাংকে শেয়ার আমি যদি দুর্নীতি করে থাকি ইজ্জত আমার যাবে, ব্যাংকের কি ইজ্জত যাবে? ব্যাংকের তো কোনো ইজ্জত যাওয়ার কথা না। তো আমি ব্যাংকে চাকরি করেছি এক সময়, এখন আর চাকরি করি না। মানুষ যে এক পেশায় সারা জীবন থাকবে তা তো না। তো আমি এখন চাকরি করি না। আপনারা ব্যাংকে ব্যাংকে শেয়ার মালিকের বাড়িও মালখানগরে, আপনারা যে কোনোভাবে হোক, বা ব্যাংকে শেয়ার সাবেক এমডি আরফান সাহেব ওনার বাড়ি চিত্রকূটে, আপনারা ওনাকে জিজ্ঞেস করেন বা ব্যক্তিগতভাবে তো জিজ্ঞেস করতে পারেন যে আমার ব্যাংকে থেকে আমার কোনো ধরনের কোনো অপকর্ম আমি করেছি কিনা। বাবুল, রুকসানা, জয়নাল এরা সবাই বলল, হালিম এরা সবাই বলল যে আমি নাকি তাদের 17টা মামলা দিয়েছি। 2012 সালে তারা নদী থেকে বালু উত্তোলন করে মানুষের মাটি জোর করে কেটে নেয়। এজন্য আমি তৎকালীন বিক্রমপুর সংবাদে একটা নিউজ করি এবং আইন শৃঙ্খলা বাহিনী তখন তাদের মাটি কাটা বন্ধ করে দেওয়ার পরে তারা আমাকে গুলি করার পরে একটি মামলা তাদের নামে হয়েছে। একটা মানুষকে গুলি করে মেরে ফেলবে, 12 রাউন্ড গুলি করেছে, তা আমি একটা মামলা করতে পারবো না? আমি 12 রাউন্ড গুলি করার পরে আমি একটি মামলা করেছি। এই একটি মামলা বাদে আমি যদি এই 15-16 বছরে তাদের নামে অন্য কোনো একটি মামলা করে থাকি, আপনারা খালি আমার প্রমাণটা দেখান। এখন হলো অনলাইনের যুগ, এখন কেউ ডুপ্লিকেট করার কোনো স্কোপ নাই কারো। আমি যদি একটি মামলা করে থাকি তাদের নামে, তা আপনাদের বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। আমি তাদের নামে কোনো ধরনের কোনো মামলা করেছি কিনা, আমি জীবনে তাদের নামে কোনো ধরনের কোনো মামলা করেছি কিনা, তাদের হয়রানি করেছি কিনা, একটা মামলা দিয়ে একটা তাদের দেখাতে বলেন। আমি তো কোনো রাজনৈতিক পদে নাই। আমাকে তারা জোর করেই একটা পদে বসায় দিতেছে। আমি সাংবাদিকতা করি, ব্যবসা করি, আমি কোনো মামলা মোকদ্দমার মধ্যে তাদের জড়াই নেই। আপনারা দেখেন তারা দেখাইতে পারে কিনা একটি মামলা বাদে অন্য আর একটি মামলা তারা দেখাইতে পারে কিনা। যদি 2টি মামলা দেখাইতে পারে তাহলে আমি দায়ী, আমি মাথা পেতে নিব আমার সকল অপরাধ। পারলে আমাদের 2টা দেখাতে বলেন। তারপরে হালিমের যে যুক্তিটা খণ্ডন করি। হালিম করে আমরা ব্যবসা করে খাই। ব্যবসাটা কি ব্যবসা করে খায় সেটা তো বলে না। ওই মদ জুয়া পাচার সেটাও ব্যবসা, আবার কোরআন শরীফের জায়নামাজের ব্যবসা সেটাও ব্যবসা। এখন দেখা হলো সে কি ব্যবসাটা করে খায়। তারা নদী থেকে বালু কাটে বিক্রি করে। এই হালিমের নাম পুরো থানার মধ্যে আছে সেই বালু কাটার, এবং মানুষের জমির মাটি কেটে তারা বিক্রি করে। এই ব্যবসা তারা করে খায়। মানে এই ব্যবসাটা কি বৈধ নাকি অবৈধ? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই ব্যবসাটা যদি অবৈধ হয়ে থাকে আর এই ব্যবসাটা যদি আমি বাধা দিয়ে থাকি, তাহলে আমি এরকম অন্যায় করতে, এতে যদি আমার অন্যায় হয়ে থাকে এরকম অন্যায় আমি সারা জীবনে করবো। দেশের নদীর মাটি কেটে নিয়ে যাবে 200 মিটার দূরে একটা ব্রিজ, এই ব্রিজটা ভাঙ্গনের আশঙ্কায়, একটা বিদ্যুতের টাওয়ার ভাঙ্গার আশঙ্কায় হয়ে গেছে। তো এরা এই ধরনের ব্যবসাগুলি করে খায়। আর এর মধ্যে কাবিল নামে একজন করেছে যে তার 68% জমি, হ্যাঁ তাদের 68% জমি 2 ভাইয়ের নামে, বুরহান এবং কাবিল। বুরহান 34%, 68 আর 34% কাবিল মালিক। বুরহানের 34% জমি আমার কাছে বিক্রি করেছে, আমি আবার এই জমিটা অন্য একজনের কাছে বিক্রি করেছি। তো এতে হলো আমার অপরাধ। এবং আমার আরো বড় অপরাধ হলো কাবিল তার বাচ্চার কাপড় চোপড় দিতে পারে না, বাচ্চার স্কুলের বেতন দিতে পারে না, বাজার করে দিতে পারে না বাড়িতে। সে সময় এই নানান লোকের কাছে হাওলাত করে বেড়ায়, কেউ আরো টাকা ঠিক মতো দেয় না, এই জন্য কেউ আর 2টা টাকা দিয়েও বিশ্বাস করে নাই। ওই মুহূর্তে আমি ওকে 1 লক্ষ টাকা দিয়ে বিশ্বাস করেছি, এবং যখন যেটা চাইছে তখনই ওইটা আমি আর দিছি, ভালোবেসে দিছি। এটি আমার অপরাধ কাবিলের কাছে, আর কোনো অপরাধ নাই। আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকেই তারা বলতেছে যে আমি এত টাকা কোথায় পেলাম, আমি অবৈধ কাজ করেছি, সেই করেছি। আমি আমার কাজের সম্বন্ধে একটু বর্ণনা দিই আপনাদের, সেটা শুনেন। সেটা হলো আমার দাদার একমাত্র সন্তান আমার বাবা।
তার আমার দাদার সম্পত্তি যা ছিল আমার বাবা একলা পেয়েছে, এবং আমার বাবা ওই সম্পত্তির সাথে আরও সম্পত্তি সে পরিশ্রম করে আরও সম্পত্তি বাড়িয়েছে। আমার দাদার সম্পত্তির সাথে বাবার সম্পত্তি বাড়ালো, এবং আমার বাবার সম্পত্তি আমরা দুই ভাই আমরা সম্পদ করছি। আমরা কোনো নেশা আসক্ত না, আমরা সৎ পথে ব্যবসা করি, কাজ করছি। আমার বড় ভাই সৌদি আরবে ব্যবসা করছে, অনেক টাকা কামাইছে, এটা আপনারা আশেপাশে যে কেউ আপনারা জানতে পারবেন। আমরা দুই ভাই টাকা কামাইয়া বাবার সম্পত্তির আরও সম্পত্তি বাড়াইছি, এবং সেই সম্পত্তিগুলি সবগুলি সম্পত্তি আমাদের ওই যে বিসিকে অধিগ্রহণে পড়েছে। এই আমাদের সম্পত্তি সব সরকার নিয়ে গেছে, সেটা অধিগ্রহণে পড়েছে। এটি আমাদের এখান থেকে আমরা টাকা পয়সা ক্যাশ টাকা পেয়েছি, সরকার আমাদের চেক দিয়েছে, সেই টাকা আমরা চেক পেয়েছি। আমরা ট্যাক্স দিয়ে গভর্নমেন্টকে সেই টাকা আমরা পেয়েছি, এটা আমাদের কাছে চেক আছে। যে কেউ আমাদের বলে হাজির করুক, আমরা চেক দেখাবো যে আমরা চেক ছাড়া অন্য কোনো মারফতে টাকা পেয়েছি কিনা। হ্যাঁ, আরেকটা কাজ আমি করেছি, সেটা হলো ওই একবারের সময় অনেকেই জমি বিক্রি করে দিয়েছে জরুরি টাকার প্রয়োজনে। তখন আমার সম্বন্ধীরা তারা লন্ডনে থাকে, আমার ভাইরা ইটালিতে থাকে, আমার বড় ভাই সৌদি আরবে ব্যবসা করে। হ্যাঁ, আমার বোর স্বর্ণ এবং ঢাকার গাজীপুরে আমার বাড়ি ছিল, সেগুলি বিক্রি করে আমি 5 লক্ষ টাকা বিঘা সম্পত্তি কিনে আমি 1,82,000 টাকা শতাংশ সম্পত্তি সরকারের কাছ থেকে আমি উঠাইছি। মানে এটা আমার আপনাদের কাছে ছেড়ে দিলাম। এই ব্যবসাটা কি আমার বৈধ নাকি অবৈধ আপনাদের কাছে ছেড়ে দিলাম। কেউ তার জমি স্বেচ্ছায় বিক্রি করছে, আমি কিনেছি। আমার অন্য এই সম্পত্তিটা যদি অধিগ্রহণটা যদি ফিরে যেত, তাহলে আমি রাস্তার ফকির হয়ে যেতাম। তাহলে বলেন আমি তো কারোর সাথে অবৈধ কিছু করি নাই। আপনারা সবাই খালি আমি অনেকের জায়গা দখল করেছি, এই করেছি সেই করেছি। যদি একটি জমির হিসাব দেখাইতে পারেন যে অমুকের সাথে, কেউ নাম বলতে পারলো না যে ওই লোকের সাথে আমার জমি নিয়ে গন্ডগোল, ওই লোকের জায়গা আমি দখল করছি, ওই লোকের জমি আমি জালিয়াতি করছি, একটা লোকের নাম কেউ বলতে পারলো না, সবাই বললো আমি এটা করছি। এটা তো আমি মেনে নিতে পারি না। আপনার একটা লোকের নাম দেখান যে এই লোকটার সাথে আমি, গ্রাম অঞ্চল সবাই সবার নাম জানে, আপনার একটা লোকের নাম দেখান যে এই লোকের সাথে আমার এরকম সম্পর্ক ছিল, এই লোকের কাছ থেকে আমি জমিটা দখল করে নিয়েছি। কালিদাসের সাথে আমার একটা গন্ডগোল ছিল, কালিদাসের ভাতিজার জমি আমি কিনছিলাম, ভাতিজার জমি কেনার পরে কালিদাসের সাথে গন্ডগোল হয়েছে। কালিদাস পরে আমার কাছে ন্যায্য টাকায় ওর জমি বিক্রি করছে। আমি ন্যায্য টাকায় কিনেছি, কালিদাসের লেখা আছে, তার কাছে আপনার জিজ্ঞেস করতে পারেন। পরিশেষে আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভাই, আপনাদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না, আমি আপনাদের অমঙ্গল চাই না। আমি আমার সন্তানরা সহ আমরা কোটা আন্দোলনে আপনাদের সাথে ছিলাম, কোটা আন্দোলন পর্যন্ত আপনার সাথে থেকেছি। তবে যেটা সত্য ঘটনা সেটা হলো, আমি কোটা আন্দোলনের পর এক দফা দাবির সময় হয়তো আপনাদের পক্ষে আমি ওইভাবে আগের মতো প্রচার করি নাই। তবে আমি ফেসবুকে দু একটা জিনিস প্রচার করেছি, সেটা আপনাদের পক্ষেও গিয়েছে, সেটা অনেক সময় দু একটা আপনাদের বিপক্ষেও গিয়েছে। যদি বিপক্ষে যাওয়ার কারণে আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোনো রাজনৈতিক দলের কেউ না। আপনাদের কয়েকজন বাটপার আপনাদেরকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। আপনারা এই ব্যাপারগুলি একটু দেখবেন, তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা আপনাদের আমার পিছনে লাগাই দিছে। আমি ছাত্রদের বিপক্ষে না, কখনো ছিলামও না, এখনো নেই, ভবিষ্যতে থাকবো না। আমি লেখাপড়া করেছি, আমি অনেক ছাত্রদের বিনা পয়সায় লেখাপড়াও শিখাইছি, তাহলে আমি কেন ছাত্রদের বিরুদ্ধে থাকবো? আমার ছাত্রদের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, এটা স্পষ্ট। আপনাদের কিছু লোক তাদের স্বার্থের জন্য আমার পিছনে লাগাই দিছে। যেমন সেদিনকে একটা মানববন্ধনে আপনাদের আয়না দাঁড় করাইলো, আপনাদের একটা মানববন্ধনে দাঁড় করাইলো। সেই মানববন্ধনটা কে করেছে? মানববন্ধন করেছে কয়েকটা লুটেরা, ওই ডাকাত, চোর, এরা মানববন্ধন ডেকেছে, সেই মানববন্ধনে আপনাদের হাজির করেছে। এবং পরের নদীতে বালি কাটে, এরা দেশদ্রোহী। যারা অন্যের জমির মাটি কেটে নেয় তারা দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের সাথে আপনাদের একই কাতারে দাঁড় করাইছে কয়েকজন বাটপারে। আপনাদের কাছে বিচারের বাটটা ছেড়ে দিলাম যে এই ধরনের লোকের সাথে আপনারা যদি কোনো মানববন্ধনে দাঁড়ান, তাহলে সেটা কি আপনারা যে নতুন স্বাধীনতা অর্জন করলেন, সেই স্বাধীনতার কতটুকু বাস্তবায়ন হলো? আপনাদের কাছে সেই বিচারের বাটটা ছেড়ে দিলাম।